আসসালামু আলাইকুম। জুনিয়র পেনিট্রেশন টেস্টার ট্রাইহ্যাকমির এই লার্নিং পাথ থেকে সেকশন 1 ৩ টা ক্লাস আমাদের শেষ। আমরা ৪র্থ ক্লাসে সেকশন 2 এ আলোচনা করব পেন টেস্টিং ফান্ডামেন্টাল এই বিষয়টা নিয়ে। আমি রুমটা ওপেন করে রাখছি। ১ম এ আছে হোয়াট ইজ পেন টেস্টিং? এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমার মিডিয়ামে একটা রাইট আপস আছে। ডেসক্রিপশন বক্সে রাইট আপসের লিঙ্কটা দেওয়া থাকবে। চলুন শুরু করার আগে জেনে নেই আমি কে? আমি এমডি মোসাব্বির হোসেন। আমি ৩ থেকে ৪ বছর সাইবার সিকিউরিটি ফিল্ডে আছি। আমার ২ টা সার্টিফিকেশন আছে ইজিপিটি এবং সিএস প্র্যাকটিক্যাল। আমার সার্টিফিকেশনগুলার পিকচার এড করা আছে এবং আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলা এখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা একটু চেক করে নিবেন। পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া যে গ্রুপগুলো আছে, আমাদের কমিউনিটি গ্রুপ, সেই কমিউনিটি গ্রুপগুলার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা কমিউনিটি গ্রুপগুলোতে জয়েন হয়ে নিবেন। এছাড়া আপনারা জানেন যে আমাদের প্লাটিনাম ব্যাচ বা প্রিমিয়াম ব্যাচ লঞ্চ হইছে। প্রিমিয়াম ব্যাচ ২ নাম্বার ব্যাচ আমাদের কার্যক্রম চালু হইছে। তো প্রিমিয়াম ব্যাচে জয়েনিং এপ্রিলের ১ তারিখের মধ্যে আমরা ক্লোজ করে ফেলবো। এখানে কারা জয়েন করবেন? যারা হচ্ছে জব হোল্ডার মেইনলি, প্লাস যারা স্টুডেন্ট কিন্তু ইনকাম সোর্স আছে কিংবা ইউনিভার্সিটি পাস করে বের হইছেন কিন্তু সাইবার সিকিউরিটি ফিল্ডে কেরিয়ার মুভ করতে চাচ্ছেন। মেইনলি আমাদের এই টোটাল জার্নিটা প্রফেশনাল ফোকাসড। সো যারা প্রফেশনালিজম বজায় রেখে আসতে চান তারাই এখানে কোয়ালিফাইড হবেন। তা আমরা হচ্ছে এখান থেকে কি জিনিস তার একটা ওভারভিউ যদি দেই তাহলে আমরা এখানে লাইভ ক্লাস প্রায় ১০০ টার বেশি লাইভ ক্লাস এবং ২৫০ ঘন্টার বেশি লাইভ ক্লাস থাকবে। ইনস্ট্রাক্টর হিসাবে থাকবে ৩ জন, আমি সহ ৩ জন, সবাই সার্টিফাইড মেম্বার এবং উইকলি থাকবে ২ থেকে ৩ টা ক্লাস। ২ থেকে ৩ টা না, উইকলি থাকবে ৩ টা ক্লাস এবং ২৪ ঘন্টা ৭ দিন সাপোর্ট। আপনার যেকোনো মুহূর্তে আপনার রাত ২ টার সময় সমস্যা ফেস করছেন, আপনি জাস্ট গ্রুপে জানাবেন, আপনার ইস্যু সলভ হয়ে যাবে। আমাদের ২৪ ঘন্টা ৭ দিন, সপ্তাহে ৭ দিন সাপোর্ট দেওয়ার মতো ফোর্স আমাদের রেডি আছে। আমরা প্রতিদিন তাও চেষ্টা করব ১০টা থেকে ১২টার মধ্যে একদম লাইভে এসে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা সেটা জানার। যদি আপনারা জিজ্ঞাসা থাকে সেটা হচ্ছে এই সময়ের মধ্যে জেনে নিতে পারবেন। এটা সপ্তাহে ৭ দিনই থাকবে। বিগিনার লেভেলের যতগুলা ভেন্ডর সার্টিফিকেশন আছে, সব সার্টিফিকেশন গুলার প্রিপারেশন আপনারা এই জার্নির মাধ্যমে নিতে পারবেন এবং এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি এড করা আছে। আপনারা জানেন যে অ্যাক্টিভ ডিরেক্টরি কতটা ইফেক্টিভ এবং আমরা পুরো অ্যাক্টিভ ডিরেক্টরি ল্যাব সেটআপ করব। ল্যাব সেটআপের পাশাপাশি সেগুলা কিভাবে পেন টেস্ট করতে হয় সেগুলাও দেখব এবং বিশ্বের কোথায় কোন ধরনের অ্যাটাক হচ্ছে সেগুলো নিয়ে কেস স্টাডি পড়বো এবং রিপোর্ট রাইটিং, প্রফেশনাল রিপোর্ট রাইটিং আমরা হচ্ছে এখান থেকে 100% শিখে নেব। পাশাপাশি দেশে এবং দেশের বাইরে কিভাবে কাজ করা যায় সেই বিষয়গুলাতে আমরা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব এবং সার্টিফিকেশন এক্সাম যারা এই সময়ের মধ্যে সার্টিফিকেশন এক্সাম দিতে চান, বিভিন্ন ভেন্ডর এক্সাম দিতে চান, তাদের ভাউচার নেয়া রাখলে মোটামুটি আমরা 41 ডেজ বা 45 ডেজ কমপ্লিট করার পরে আপনি যেকোনো ভেন্ডর সার্টিফিকেশনের জন্য নিজেকে প্রিপেয়ার্ড বলে দাবি করতে পারবেন এবং আপনি যেকোনো ভেন্ডর সার্টিফিকেশনে বসে পড়তে পারবেন। তারপরে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন প্রসেসটা এখানে আমাকে লিঙ্কডইনে মেসেজ দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আমাদের academy.hacktolive.net এখানে যদি আপনারা যান, যাওয়ার পরে আমি এখান থেকে আপনাদের হচ্ছে রেজিস্ট্রেশন, এখানে লগইন এ ক্লিক করলে আপনারা এখান থেকে রেজিস্টার নাও এই বাটনে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে। আপনারা সবকিছু কনফার্ম করার পরে এখানে দেখেন একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার মেইলে। সেই ভেরিফিকেশন কোডে একটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ইমেইলটা ভেরিফিকেশন করার পরে আপনার এখান থেকে সরাসরি এখান থেকে ঢুকে পড়তে পারবেন আমাদের যে সেকশন সেই সেকশনে। তারপরে আমি অ্যাজ ইউজুয়াল লগইন করে নেব। লগইন করার পরে দেখেন আমাদের হচ্ছে এখান থেকে কোর্স লিস্টে আমরা এখানে প্রফেশনাল লাইভ ট্রেনিং এ যাব। লাইভ ট্রেনিং যাওয়ার পরে হ্যাক টু লিভ ব্যাচ রোডম্যাপ। আমরা এই রোডম্যাপের উপর ক্লিক করলে আপনারা হচ্ছে আমাদের রোডম্যাপটা দেখতে পারবেন। মোটামুটি এখানে 70 ডেজ পর্যন্ত 72 ডেজ পর্যন্ত দেয়া আছে। তবে এটা কভার করতে আমাদের ১০০ টার বেশি ক্লাস লাগতে পারে। দেন আপনি এখানে এসে এড টু কার্ট করবেন। আপনার রেজিস্ট্রেশন ফর্মটা আবার লগইন করবেন। সিকিউরিটি পারপাসে এটা ডাবল দিতে হবে আপনাকে। দেন এড টু কার্ট করার পরে আপনার এখানে কার্টে দেখেন যোগ হয়ে গেছে। যোগ হওয়ার পরে প্রসিড টু চেকআউট, এ যাওয়ার পরে আপনারা এখান থেকে ইনফরমেশন দিবেন। তারপরে এখানে বিকাশে আপনার হচ্ছে যদি বিকাশে পেমেন্ট করেন বা নগদে পেমেন্ট করেন আপনি জাস্ট এখানে ফোন নাম্বার, ট্রান্সেকশন আইডিটা দিবেন। আমাদের অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল থেকে এটাকে ভেরিফাই করে আপনাদের এখানে অ্যাক্সেস দেওয়া হবে। অ্যাক্সেস দিলে আপনারা হচ্ছে আপনাদের প্রাইভেট একটা গ্রুপে জয়েন করানো হবে। আপনার মেইল আমাদের কাছে থাকবে। সেই মেইলে আমরা প্রাইভেট গ্রুপের লিঙ্ক দিয়ে দেব অথবা আপনি চাইলে ম্যানুয়াল প্রসেসে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে পারেন। সেটা হচ্ছে আপনাদের ডেসক্রিপশন বক্সে আমরা এটা দিয়ে রাখবো।
আমাদের হচ্ছে আজকের টপিক পেন টেস্টিং ফান্ডামেন্টাল। চতুর্থ ক্লাসে আমরা পেন টেস্টিং ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব। পেন টেস্টিং ফান্ডামেন্টালে এসে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ পেন টেস্টিং, পেনিট্রেশন টেস্টিং। এটা ট্রাইহ্যাকমি থেকে একটা ওভারভিউ দেওয়া আছে। আমরা এটাকে শর্টকাট করে আমি এখানে সাজানোর চেষ্টা করছি। আপনারা চাইলে আমার রাইট আপস দেখে পড়াশোনা করতে পারেন। রাইট আপসের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টাস্ক 1 হোয়াট ইজ পেন টেস্টিং, এবং এখান থেকে প্রথমেই আমরা যেটা বুঝতে পারি যে পেনিট্রেশন টেস্টার বা ইথিক্যাল হ্যাকারের কাজ হলো ক্লায়েন্টের সিস্টেম বা অ্যাপ্লিকেশন বা নেটওয়ার্কে ভালনারেবিলিটিস খুঁজে বের করা এবং সেগুলো মিটিগেট করে অ্যাকশনেবল সলিউশন প্রোভাইড করা। তার মানে একজন পেনিট্রেশন টেস্টার একটা ব্ল্যাক হ্যাট হ্যাকার যেভাবে কাজ করে ঠিক সেইভাবেই একজন হোয়াইট হ্যাট হ্যাকার বা পেনিট্রেশন টেস্টার সেম মেথোডোলজি অবলম্বন করে সেম ভাবে কাজ করার চেষ্টা করে এবং সেখানে কোনো ধরনের ভালনারেবিলিটিস আছে কিনা কোনো সিস্টেমের মধ্যে বা নেটওয়ার্কের মধ্যে কিংবা ওয়েবসাইটের মধ্যে সেই ভালনারেবিলিটিস গুলো খুঁজে বের করে দেন সেগুলাকে কিভাবে মিটিগেট করা যায় তার একটা সলিউশন খুঁজে বের করা হচ্ছে পেনিট্রেশন টেস্টিং এর বা পেনিট্রেশন টেস্টারের কাজ। সাইবার সিকিউরিটির ইম্পর্টেন্স আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে সাইবার সিকিউরিটির জব কি আমরা পাবো কিনা বা আমাদের এআই চলে আসছে। তো এই বিষয়ে আমাদের ট্রাইহ্যাকমিতে এই জিনিসের সলিউশন দেওয়া আছে। সাইবার সিকিউরিটির ইম্পর্টেন্স দিন, দিন বাড়তেছে। যেরকম পার্সোনাল সিকিউরিটির জন্য এখন মানুষ সাইবার সিকিউরিটি এক্সপার্ট ডাকা শুরু করছে। বিজনেসের সেনসিটিভ ডাটা এবং ডিভাইস প্রোটেকশন এর ক্ষেত্রে সাইবার সিকিউরিটি এক্সপার্টের দরকার পড়ে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা এআই নিয়ে ভয় পাচ্ছেন বা এআই নিয়ে ভয় পায়, এআই এরও কিন্তু ভালনারেবিলিটি, যেহেতু এটা অনলাইন বেসড সিস্টেম তাহলে এটারও কিন্তু ভালনারেবিলিটিস থাকে। তো এটারও কিন্তু পেন টেস্টিং এর জন্য আমরা দেখছি বাগ বাউন্টি প্ল্যাটফর্ম গুলাতে তাদের পেন টেস্টিং এর জন্য ওয়েবসাইট গুলা রেখে দেওয়া আছে। ভালো একটা বাউন্টি প্রদান করে থাকে। এবং দেখেন এভরিডে গ্লোবালি প্রায় ২২০০ সাইবার অ্যাটাক হয়, মানে প্রতি ৩৯ সেকেন্ডে একটা করে অ্যাটাক হয়। সো সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং দিন, দিন ডিমান্ড বাড়বে, কমবে না। তারপরে আমরা যদি টাস্ক 2 এর দিকে তাকাই, টাস্ক 2 এর দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেন টেস্টিং এর ইথিক্স নিয়ে কথা বলা হইছে। পেন টেস্টিং এর জন্য আমাদের কিছু ইথিক্স মেইনটেইন করতে হয়। এজন্য আমরা ২ টা পয়েন্টকে খুব ফোকাস করি। যেমন হচ্ছে একটা লিগ্যালিটি এবং ইথিক্স। লিগ্যালিটি মানে কি? লিগ্যালিটি মানে আপনাকে একটা কোম্পানি পেন টেস্টিং এর দায়িত্ব দিছে। দায়িত্ব দেওয়ার পরে মানে এটা আপনি লিগ্যাল প্রসেস এর মাধ্যমে যাচ্ছেন। আর ইথিক্স কি? ইথিক্স আপনার কোম্পানি বলে দিল যে আপনি তার এমপ্লয়িদের উপরে কোনো ধরনের ফিশিং অ্যাটাক করতে পারবেন না। কিন্তু আপনি ইথিক্স এর বাইরে গিয়ে আরো ডেটা কালেক্ট করার জন্য সেখানে ফিশিং অ্যাটাক করতেছেন। এটা হচ্ছে ইথিক্স এর বাইরে চলে যাওয়া। তার মানে আমাদের ২ টা জিনিসে ফোকাস থাকতেই হবে। একটা হচ্ছে লিগ্যালিটি এবং ইথিক্স। আপনার ইথিক্স খুব ভালো কিন্তু আপনার অথরাইজেশন নাই। ধরেন আপনার ইথিক্স খুবই মজবুত এবং আপনাকে কোনো কোম্পানি কাজ দিচ্ছে না। আপনি যেকোনো একটা কোম্পানির ওয়েবসাইটে পেন টেস্ট করতেছেন। তার মানে এটা লিগ্যালিটি নাই কিন্তু আপনি পেন টেস্ট করতেছেন। তো পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে আমরা ২ টা জিনিসকে খুবই মূল্যায়ন করি। একটা হচ্ছে লিগ্যালিটি এবং একটা হচ্ছে ইথিক্স। পেন টেস্টার মানে হলো একটা অথরাইজড সিকিউরিটি অডিট যেখানে ক্লায়েন্টের সিস্টেমের ভালনারেবিলিটিস খুঁজে বের করা হয়। লিগ্যালিটি এটি ক্লিয়ার কাট যে স্কোপের বাইরে যাবে সেটা আনঅথরাইজড বলে গণ্য হবে। যেটা আমি মাত্রই বললাম। এখন এই লিগ্যালিটি বা এথিক্স মেইনটেইন করতে গেলেও আমাদের যেকোনো কোম্পানিতে পেন টেস্ট করতে গেলে আমাদের একটা রুল বুক দেওয়া হয়। সেটাকে বলা হয় রুলস অফ এনগেজমেন্ট। এই এর মাধ্যমে আমরা পেন টেস্টিং কিভাবে করতে পারি বা করা উচিত বা কিভাবে করতে হবে সেটা কোম্পানি আমাদেরকে বিভিন্ন স্টেপ বাই স্টেপ বুঝায় দেয়। সেটা যদি আমি মেইনটেইন করতে পারি তাহলে আমার লিগ্যালিটি এবং এথিক্স ২ টাই আমি মেইনটেইন করতে পারি। যেমন পেনিট্রেশন টেস্টিং শুরু হওয়ার আগে টেস্টার এবং সিস্টেম ওনার এর মধ্যে ফর্মাল এগ্রিমেন্ট হয়। এর মূল ৩ টি অংশ হচ্ছে পারমিশন। এখন ওনার আপনাকে পারমিশন দিল, যতটুকু পারমিশন দিবে আপনি ততটুকু পর্যন্ত পেন টেস্ট করতে পারবেন। স্কোপ ও বলে দিল যে আপনার একটা সার্ভারের মধ্যে আপনি ১০ টা সার্ভার আছে তার মধ্যে ৫ টা সার্ভারের পেন টেস্ট করতে পারবেন। আর ৫ টা সার্ভারে পেন টেস্ট করতে পারবেন না। কিংবা বলে দিল যে আপনি ৫ টা সার্ভারে পেন টেস্ট করতে পারবেন। আর বাকি ২ টাতে একটু ট্রাই করে দেখতে পারেন কিন্তু এক্সপ্লয়েট করা পর্যন্ত যাওয়া যাবে না। কিংবা আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হলো, ওয়েবসাইটে বিভিন্ন সাবডোমেইন থাকে। আপনাকে বলা হইলো যে এই যে আপনাকে সাবডোমেইন গুলা দিলাম, এই সাবডোমেইনের মধ্যে আপনার এই সাবডোমেইন গুলাতে আপনি কাজ করতে পারবেন না। যেরকম একটা ধরেন Google এর ক্ষেত্রে যদি ধরি test.google.com এরকম একটা সাবডোমেইন Google এর আছে। তাহলে Google আপনাকে বলে দিল যে test.google.com এখানে আপনি কোন ধরনের পেন টেস্ট করতে পারবেন না। কিংবা এখান থেকে যদি কোন ধরনের ডেটা ডাম্প হয় তাহলে আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। তাহলে কিন্তু আপনি ফাইসা যাবেন। সেক্ষেত্রে আপনার স্কোপ তারা বলে দিবে। পারমিশন
এটা মাস্ট যে আপনি গুগলে পেন টেস্ট করতে পারবেন। সেকেন্ড স্কোপ, আপনি কি, কি বিষয়ে পেন টেস্ট করতে পারবেন আর কি, কি বিষয় পারবেন না সেটাও সিস্টেম ওনার আপনাকে বলে দিবে। রুলস, রুলসের ক্ষেত্রে আমরা হচ্ছে তারা একটা রুল সেট করে দিবে যে কোন টেকনিক ব্যবহার করা যাবে এবং কোন টেকনিক ব্যবহার করা যাবে না। যেমন তারা বলে দিল যে আপনি তার কোম্পানিতে ফিশিং করতে পারবেন, তার এমপ্লয়িরা ভালনারেবল কিনা সেটা টেস্ট করার জন্য। আপনি ফিশিং তখন করতে পারবেন। কিন্তু আপনাকে বলে দিল যে না, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করা যাবে না। তারা যে ডেটা ট্রান্সফার করতেছে সেটা আ নিজে সার্ভার ক্রিয়েট করে মিডলে থেকে সেটাকে রিড করা যাবে না। তাহলে আপনি এইটাকে মেইনটেইন করতে হবে। কিন্তু আপনাকে বলে দিল যে না, ফিশিং করা যাবে না। রুলস সেট করে দিল। তাহলে আপনি ফিশিং করতে পারবেন না। কিন্তু বলে দিল না, আপনি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক চালাইতে পারবেন। তাহলে আপনি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক চালাইতে পারবেন। কিংবা আপনাকে বলে দিল যে আপনি ব্রুট ফোর্স করতে পারবেন না। তাহলে আপনার ব্রুট ফোর্স করা যাবে না। এইভাবে আমরা রুলস অফ এনগেজমেন্ট এর মধ্যে ৩ টা জিনিস মেইনটেইন করে তাদের কাছ থেকে দায়িত্ব নেই। দায়িত্ব নিয়ে আমরা সেই অনুযায়ী পেন টেস্ট করি। এখন এখানে ইথিক্স ভার্সাস লিগ্যালিটির মধ্যে কিছু ডিফারেন্স দেওয়া হইছে। সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে অনেক সময় কাজটি লিগ্যাল হলেও ইথিক্যালি কোয়েশ্চেনেবল হতে পারে। যেমন সেনসিটিভ ডাটা অ্যাক্সেস করা বা ফিশিং অ্যাটাকের মাধ্যমে হিউম্যান সিকিউরিটি টেস্ট করা। এগুলো হচ্ছে ইথিক্স এবং লিগ্যালিটি, এইটাকে মেইনটেইন করে আমাদেরকে সবসময় করতে হবে। হ্যাকার হ্যাটস এর মধ্যে আমরা হচ্ছে ৩ ধরনের হ্যাকার দেখতে পাই। হ্যাকারদের তাদের অ্যাকশনের উপর ভিত্তি করে ৩ টা ক্যাটেগরিতে ভাগ করা হয়। সেই ৩ টা ক্যাটেগরির মধ্যে একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং একটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। তো হোয়াইট হ্যাট হ্যাকার কারা? হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে লিগ্যাল এবং ইথিক্যাল, মানে তারা টোটালি সিস্টেম ওনারের পারমিশন ছাড়া কোনো কাজ করে না। যেমন হচ্ছে পেনিট্রেশন টেস্টার বা ইথিক্যাল হ্যাকার বা রেড টিমার। আর ব্ল্যাক হ্যাট কারা? ব্ল্যাক হ্যাট হচ্ছে ক্রিমিনাল, ইলিগাল, হার্মফুল এই টাইপের কাজগুলো করে থাকে। যেমন আপনার Facebook আইডি টেক ওভার করা, একটা সাবডোমেইন টেক ওভার করা কিংবা একটা ওয়েবসাইট থেকে ডাটা লিক করা। এই ধরনের কাজগুলা ব্ল্যাক হ্যাট হ্যাকার গুলা করে থাকে এবং এগুলা ক্রাইমের মধ্যে পড়ে। আর গ্রে হ্যাট হ্যাকার কারা? এরা উদ্দেশ্য ভালোর জন্য বিভিন্ন সময় ল এবং ল এনফোর্সমেন্ট এর রুলস গুলা ভাঙে। যেমন ধরেন আমাদের দেশে একটা বাইরের দেশ থেকে একটা অ্যাটাক আসছে। এখন এই গ্রে হ্যাট হ্যাকাররা অবশ্যই তারা হোয়াইট হ্যাট হ্যাকার এবং ব্ল্যাক হ্যাট হ্যাকারের মাঝামাঝি অবস্থান করে। তারা হোয়াইট হ্যাট হ্যাকারের মতো কাজ করে, সিস্টেম ওনারের পারমিশন নিয়ে কাজ করে এবং পাশাপাশি যখন আমার দেশ বা কোনো একটা পারসন যেকোনো একটা বিষয়ে ইলিগাল কাজ করে ফেলছে, তার বিষয়ে সরাসরি তারা অ্যাকশন নেয়। আ এক্ষেত্রে তারা মাঝে মধ্যে ল ভাঙে। এটাও একটা ভালো দিক, মানে পার্সোনাল দিক থেকে দেখতে গেলে এটা ভালো দিক, কিন্তু এটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। যেমন স্ক্যামিং সাইট বন্ধ করা, বেটিং সাইট বন্ধ করা, এই ধরনের কাজগুলো গ্রে হ্যাট হ্যাকাররা করে থাকে। এটা সমাজের জন্য ভালো, কিন্তু লিগ্যালিটির দিক থেকে তারা হচ্ছে এটাকে ভাঙতেছে। এটাই হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। এথিক্যাল পেনিট্রেশন টেস্টিং এর ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্কস আছে। কিছু ফ্রেমওয়ার্ক দ্বারা এগুলা রেগুলেট করা হয়ে থাকে। পাবলিক সিস্টেম সিকিউর রাখার জন্য প্রফেশনাল এবং লিগ্যাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করা দরকার। সেই মেইনটেইন গুলো আমরা দেখব কি, কি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা হয় বা কি, কি ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে আমাদেরকে কাজ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। একটু নিচের দিকেই আমরা পাবো। ১ম এ এখান থেকে ট্রাইহ্যাকমি থেকে আমাদের যে কোয়েশ্চেন আছে আমরা অলরেডি এটা ব্রিফ করার চেষ্টা করছি। আমরা যদি পেন টেস্টিং এথিক্স এর মধ্যে যাই, দেখেন এখানে হচ্ছে ৩ টা কোয়েশ্চেন দেয়া আছে। তাহলে আমরা দেখি কোয়েশ্চেন গুলা। হোয়ার ইউ আর গিভেন পারমিশন টু পারফর্ম এ সিকিউরিটি অডিট অন এ অর্গানাইজেশন, হোয়াট টাইপ অফ হ্যাকার উড ইউ বি? তার মানে আপনাকে পারমিশন দেওয়া হয়েছে, আপনি কোন ধরনের হ্যাকার? আপনি অবশ্যই হোয়াইট হ্যাট হ্যাকার। ইউ অ্যাটাক অন অর্গানাইজেশন অ্যান্ড স্টিল দেয়ার ডাটা, হোয়াট টাইপ অফ হ্যাকার ইউ উড বি? তার মানে আপনি হচ্ছে আনঅথরাইজড ভাবে তাদের ডেটা অ্যাক্সেস নিছেন, তাহলে আপনি কোন ধরনের হ্যাকার? আপনি হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। খুব স্বাভাবিক। হোয়াট ডকুমেন্ট ডিফাইন্স হাউ এ পেনিট্রেশন টেস্টিং এনগেজমেন্ট শুড বি ক্যারিড আউট? তার মানে কোন ডকুমেন্টটা আপনাকে পেনিট্রেশন টেস্টিং এর এনগেজমেন্টে ইনভলভ করার জন্য কাজ করে থাকে, সেটা হচ্ছে রুলস অফ এনগেজমেন্ট বা রয়, রুলস অফ এনগেজমেন্ট যে বুকটা সেটা। তারপরে চলে আসে আমাদের হচ্ছে পেনিট্রেশন টেস্টিং এর মেথোডোলজি। মেথোডোলজির মধ্যে আমরা ৫ টা মেথোডোলজি মেইনটেইন করে থাকি। ১ম ধাপে আসে হচ্ছে রিকগনাইসেন্স, তারপরে আসে স্ক্যানিং অ্যান্ড এনুমেরেশন, দেন গেইনিং অ্যাক্সেস, মেইনটেইনিং অ্যাক্সেস এবং কভারিং টেস্ট। তাহলে আমরা যদি এক করে আলোচনা করে যাই, ফার্স্ট স্টেপে রিকগনাইসেন্স বা ইনফরমেশন গ্যাদারিং। এখানে টার্গেট সম্পর্কে আপনি যত বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন, তত বেশি আপনার ওখানে অ্যাটাক করার চান্সটা আপনার বেড়ে যাবে। যার কারণে এই রিকন পার্টটা খুব ইম্পোর্টেন্ট পার্ট এবং এই পার্টকে অসীম পার্টও বলা হয়, ওপেন সোর্স ইন্টেলিজেন্স পার্টও বলা হয়। পাবলিক ইনফরমেশন কালেক্ট করা। ধরেন একটা প্রতিষ্ঠানে আপনি এমপ্লয়িদের রিসার্চ করলেন যে এই প্রতিষ্ঠানে কতজন এমপ্লয়ি আছে
এই প্রতিষ্ঠানে কোন ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি কাজ করে এবং কোনো এমপ্লয়ি থেকে যদি আইডি কার্ড পাওয়া যায়, তার ব্লাড গ্রুপ কি, তার ফোন নাম্বার কি, তার ইমেইল অ্যাড্রেস কি, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি খুঁজে পান, তাহলে সেই বিষয়গুলো অবশ্যই সেই কোম্পানির জন্য একটা থ্রেট বলে গণ্য হবে। তাহলে আমাদের প্রথম স্টেজ থাকে পেনিট্রেশন টেস্টিং এর জন্য ইনফরমেশন গ্যাদারিং বা রিকগনাইসেন্স। রিকগনাইসেন্স স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে আসে হচ্ছে ইনুমারেশন এবং স্ক্যানিং। ইনুমারেশন স্ক্যানিং এ কি দেখা যায়? সিস্টেমে রানিং অ্যাপ্লিকেশন এবং সার্ভিস সম্পর্কে আইডিয়া নেওয়া হয় এই পার্টে। ধরেন আপনি এখন হচ্ছে আপনি পাবলিক ইনফরমেশন গ্যাদার করছেন। পাবলিক ইনফরমেশন গ্যাদার করার পরে সেখান থেকে দেখছেন যে আপনি ওয়েবসাইটের একটা আইপি অ্যাড্রেস পাইছেন। এখন ওই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস কিংবা ওয়েবসাইটের উপরে আপনি হচ্ছে একটা স্ক্যানিং মেথড চালাবেন। স্ক্যানিং মেথড যেমন আপনি হচ্ছে বার্ব সুইট দিয়ে একটা অটোমেটেড স্ক্যান দিলেন বা নেসেস দিয়ে একটা অটোমেটেড স্ক্যান দিলেন। এটা হচ্ছে স্ক্যানিং পার্ট এবং ওখান থেকে স্ক্যানিং রেজাল্ট থেকে আপনি বেশ কিছু ইনফরমেশন ওখান থেকে পাইছেন। পাওয়ার পরে এবার চলে আসি ইনুমারেশন পার্টে। সেই ইনফরমেশন গুলা আমি সার্চ করে দেখব, বিভিন্ন টুলস এবং টেকনিক ইউজ করে দেখব, গুগল ইউজ করে দেখব যে এর উপরে কোনো ভালনারেবিলিটিস আছে কিনা। যে সার্ভিসটা আমি পাচ্ছি, যে ভার্সনটা পাচ্ছি সেই সার্ভিসের, সেই ভার্সনের বা সার্ভিসের উপরে কোনো ধরনের ভালনারেবিলিটিস খুঁজে পাওয়া যাচ্ছে কিনা অনলাইনে বা ওপেন সোর্সে কোনো কিছু পাওয়া যায় কিনা। এই বিষয়ে রিসার্চ করা হচ্ছে ইনুমারেশন এবং স্ক্যানিং পার্ট, যেটা বললাম যে আপনি স্ক্যানিং করবেন। এই স্ক্যানিং এর জন্য আমরা নেসাস ইউজ করতে পারি, বার্বসুইট ইউজ করতে পারি, অ্যাকোয়েন্টিক্স ইউজ করতে পারি অথবা এনম্যাপ ইউজ করতে পারি। এই মেটাসপ্লয়েট ইউজ করতে পারি। এই ধরনের টুলসগুলো আমরা ইউজ করে স্ক্যানিং পার্ট শেষ করি এবং ইনুমারেশন পার্ট, ইনুমারেশন ইজ দ্য কি অফ হ্যাকিং। তো আপনার হচ্ছে যদি সবকিছু হইলো, আপনার সবকিছু পাইলেন, আপনি ইনুমারেশন ভালো করতে পারলেন না, তাহলে আপনার হ্যাকিং এর ক্ষেত্রে বেশ একটা হ্যাজেল পোহাইতে হবে। তার মানে ইনুমারেশনের যে ভালো, এটা হচ্ছে কি, কি মানে কি, আপনি যেকোনো দরজার তালা খোলার জন্য এই কিটা কাজ করবে। তার মানে আপনি যেকোনো সিস্টেমে এন্ট্রি নেওয়ার জন্য আপনার ইনুমারেশনে যে ডাটাগুলা কালেক্ট করবেন, সেই ডাটাগুলা হি ভালো একটা ইমপ্যাক্ট ফেলবে। তারপরে চলে আসে হচ্ছে এক্সপ্লয়টেশন পার্ট। এক্সপ্লয়টেশন পার্টে আমরা কি, এবার হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং শেষ, স্ক্যানিং শেষ, ইনুমারেশন শেষ। এখন আমরা সেই সিস্টেমে ঢোকার চেষ্টা করব। ইনুমারেশনে আমরা দেখলাম যে কোন ভার্সনে কোন সার্ভিসে এক্সপ্লয়েট খুঁজে পাচ্ছি। এখন সেই এক্সপ্লয়েট গুলো দিয়ে আমি সার্ভারে ঢোকার জন্য ট্রাই করব। একটা এক্সপ্লয়েট কাজ করতেছে না, পরের এক্সপ্লয়েটে চলে যাব, তারপরের এক্সপ্লয়েটে চলে যাব। কোনো না কোনো একটা এক্সপ্লয়েট কাজ করবেই। কারণ ওখানে ভার্সনটা ওল্ড ভার্সন আছে কিংবা সার্ভিসটা ভালনারেবল সার্ভিস আছে। তাহলে আমার কিন্তু এক্সপ্লয়েট কোনো না কোনো সিস্টেমে আমি ঢুকতে পারবোই। তার মানে এক্সপ্লয়টেশনটা এরকম যে তারা ধরেন একটা সার্ভারে কি পোর্ট ওপেন আছে। এখন ওই পোর্টের মধ্যে ধরেন এফটিপি আছে, এফটিপির মধ্যে অ্যানোনিমাস লগইন অ্যালাউ করা আছে। তাহলে আপনি এফটিপিতে ঢুকে পড়লেন। এফটিপিতে ঢুকে সেখান থেকে ডাটা কালেক্ট করলেন। ডাটা কালেক্ট করার পরে সেখান থেকে দেখলেন যে তাদের কোনো একটা ইউজারের ইনফরমেশন সেখানে দেওয়া আছে। এখন সেই ইউজারের ইনফরমেশন দিয়ে আপনি সেই ইউজারের পিসিতে ঢুকে পড়লেন। সেই ইউজারের পিসিতে গিয়ে দেখলেন যে না, এখন আপনাকে ইউজারের পিসিতে পৌঁছাইলেন, মানে এক্সপ্লয়েট করে ফেললেন সেই সার্ভারটাকে। এক্সপ্লয়েট করার পরে এখন আসে হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন পার্ট। তার মানে আপনার একটা সিস্টেমে শুধুমাত্র নরমাল ইউজার থাকে না, ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা থাকে। ধরেন এইচআর ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট বা পেন টেস্টিং আইটি ডিপার্টমেন্ট, এইভাবে ৩টা-৪টা ডিপার্টমেন্ট আছে। এখন আপনি অ্যাকাউন্টের ডিপার্টমেন্টে কোনোভাবে ঢুকে যাইতে পারলেন আনঅথরাইজড ভাবে। এখন আপনার চিন্তা থাকবে এই সবগুলা মেইনটেইন করার জন্য কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর একজন লেভেল থাকে, যে হচ্ছে সবকিছু অ্যাডমিন, যে সে কিন্তু সবকিছু মেইনটেইন করতেছে ওখানে বসে। তার মানে আমার টার্গেট থাকবে এই একটা পিসির থ্রুতে বাকি পিসিগুলো এক্সপ্লয়েট করা যায় কিনা, কিংবা এই পিসির থ্রুতে আমি কিভাবে সেই অ্যাডমিন লেভেল পর্যন্ত পৌঁছাতে পারি, সেই বিষয়গুলা কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ এখান থেকে খুঁজে বের করতে হবে। এই হচ্ছে প্রিভিলেজ এসকেলেশনের পার্ট। এবং পোস্ট এক্সপ্লয়টেশনে কি হয়? পোস্ট এক্সপ্লয়টেশন মানে আপনাকে শুধু ওখানে ঢুকলেই হবে না। আপনি যে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে ঢুকছেন, এখন অ্যাডমিনিস্ট্রেটর চাইলে কিন্তু আপনাকে কিক আউট করে দিতে পারে। যেহেতু আপনাকে কিক করে বের করে দিবে, তাই আপনার চেষ্টা থাকবে অ্যাজ এ হ্যাকার সেই সিস্টেমে আপনি কিভাবে আপনার ফুটপ্রিন্টটা মুছে দিতে পারবেন এবং সেখান থেকে কিভাবে অ্যাক্সেস মেইনটেইন করবেন সেখান থেকে। আপনি যেকোনো সময় চাইলেই যাতে সেখানে ঢুকে পড়তে পারেন। এখন পিসি অফ হইলো, পিসি অফ হওয়ার পরে আপনি আর ঢুকতে পারতেছেন না। তারপরে পিসি অন হইলো, তখনও আর ঢুকতে পারতেছেন না। আবার সেই নতুন প্রসেসে যাইতে হচ্ছে, এটা না। আপনি ওখানে এমন একটা সিস্টেম করে দিয়ে আসবেন যে সিস্টেমের থ্রুতে আপনার
পিসি অন হওয়া মাত্র আপনি আবার সেখানে অ্যাক্সেস পাবেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর সেটা জানতে পারবে না। আপনি সব ফুটপ্রিন্ট সেখান থেকে ডিলিট করে ফেলবেন। তো এখান থেকে দেখেন হচ্ছে পিভটিং, ডাটা গ্যাদার এবং ট্র্যাক্স কভার। ট্র্যাক্স কভার মানে ক্লিয়ারিং ডাটা যেটাকে বলা হচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে। এবং এর পরপরই এটা ডিপেন্ড করে হচ্ছে কোম্পানি টু কোম্পানি। কারণ কোনো কোম্পানি আপনাকে পোস্ট এক্সপ্লয়টেশন করতে বলবে, কোনো কোম্পানি আপনাকে পোস্ট এক্সপ্লয়টেশন অ্যালাউ করবে না। তার মানে এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। এখন কোম্পানি যদি চায় তার যে ডাটা দিয়ে আপনি ঢুকছেন সেটা ক্লিয়ার করে দিতে, তাহলে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। আদারওয়াইজ আপনি ক্লিয়ার না করলেও চলবে। ওখানকার অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তারা হচ্ছে এই ডাটাটাকে ক্লিয়ার করে ফেলবে। এরপরেই আমাদের আসে হচ্ছে রিপোর্টিং পার্ট। রিপোর্টিং পার্টে আমরা কি করি? আমার যা কিছু করলাম এতক্ষণ পর্যন্ত, যা পাইছি vulnerabilities বা কোনো vulnerable সার্ভিস কিংবা আমি কি সিস্টেমে প্রিভিলেজ করতে পারছি, সেই সমস্ত কিছু আমার একটা রিপোর্টের মধ্যে এটা ইনক্লুড করতে হয় এবং রিপোর্ট আমার কোম্পানিকে সাবমিট করতে হয়। শুধুমাত্র সাবমিটই করতে হয় না, সেই রিপোর্টের উপরে আমাকে একটা শর্ট প্রেজেন্টেশন দিতে হয় যাতে কোম্পানিকে বুঝাইতে পারি। কারণ তারা তো সাইবার সিকিউরিটি নিয়ে এক্সপার্ট না জন্যই আমাকে ডাকছে পেন টেস্টিং এর জন্য। তো তাদেরকে আমি যাতে বোঝাইতে পারি যে এই বিষয়াদি ঘটছে এবং এই বিষয়াদির থ্রুতে আমি ঢুকছি, এটাকে এইভাবে মিটিগেট করা যায় বা এই সার্ভিসটার ভার্সন যদি আমি আপগ্রেড করি তাহলে এখান থেকে ভালনারেবিলিটিটা রিমুভ করা যাবে। এভাবে তাদের কোম্পানিকে আমার এই ৫ টা বা ৬ টা প্রসেসের মাধ্যমে কোম্পানিকে আমার বুঝাই দিতে হবে কিভাবে এই সার্ভিসে আমি ঢুকছি, কিভাবে এখানে অ্যাক্সেস গেইন করছি এবং কিভাবে পোস্ট এক্সপ্লয়েট করছি, সবকিছু আমাকে স্টেপ বাই স্টেপ কোম্পানিকে ধরে বুঝাই দিতে হবে। এখন পেন টেস্টিং এর জন্য আমাদের একেকটা সেক্টর, এখানে নেটওয়ার্ক থাকে, মোবাইল থাকে, ওয়েবসাইট থাকে। প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা ফ্রেমওয়ার্ক স্ট্যান্ডার্ড আছে। তো এই স্ট্যান্ডার্ড গুলা সম্পর্কে আমরা একটু জানবো। ১ম টাই হচ্ছে OSTMM, ওপেন সোর্স সিকিউরিটি টেস্টিং মেথোডোলজি ম্যানুয়াল। এখানে কারা এই সিস্টেম বা এই স্ট্যান্ডার্ড ফলো করবে তার একটা লিস্ট আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। সিস্টেম, তারপরে অ্যাপ্লিকেশন, টেলিকমিউনিকেশন, বিশেষ করে টেলিকমিউনিকেশন এরা বেশি এই স্ট্যান্ডার্ডটা ইউজ করে থাকে। টেলিকমিউনিকেশনে যারা কাজ করে যেমন রেডিও ফ্রিকোয়েন্সি বা মোবাইল কোম্পানিগুলা, আ এই কোম্পানিগুলা হচ্ছে আ যারা মানে টেলিকমিউনিকেশন, আ রেডিও, ওয়েবের মাধ্যমে যারা হচ্ছে যোগাযোগ স্থাপন করে, তারা মেইনলি এই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করে পেন টেস্টিং এর জন্য অফার করে থাকে। তারপরে OWASP, ওপেন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্ট। আমরা জানি যে ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং এর ক্ষেত্রে আমরা OWASP এই স্ট্যান্ডার্ডটা ধরে কাজ করি। এর যে টপ 10 ভালনারেবিলিটিস, সেই টপ 10 ভালনারেবিলিটিসটা আমরা আগে চেক করি। দেন আস্তে ধীরে যদি কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে যে না আরো ভালনারেবিলিটি খুঁজে দিতে হবে, তাহলে আমরা আস্তে ধীরে নেক্সট মুভ করি। তারপরে NIST হচ্ছে আমেরিকার একটা ডাটাবেস সিস্টেম যেখানে অর্গানাইজেশনের সাইবার রিস্ক ম্যানেজ করতে ওয়াইডলি ইউজ। তার মানে অর্গানাইজেশনের সাইবার রিস্ক কিভাবে ম্যানেজ করতে হবে তার জন্য আমরা NIST ডাটাবেসটা ইউজ করে থাকি। ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে কমার্শিয়াল অর্গানাইজেশনস পর্যন্ত এই ফ্রেমওয়ার্ক ফলো করে। মানে মোটামুটি সবকিছুই। যারা হচ্ছে একটু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মানে একটু ক্রিটিক্যাল, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা, আ যাদের নেটওয়ার্কটা একটু ক্রিটিক্যাল ভাবে সাজানো, তারা হচ্ছে NIST ডাটাবেসটা ফলো করে, ফ্রেমওয়ার্কটা ফলো করে থাকে। ফ্রিকোয়েন্টলি আপডেটস পাওয়া যায় এবং অন্য ফ্রেমওয়ার্কের সাথে ইমপ্লিমেন্ট করা যায়। এখানে নিয়মিত কোনো সিভি পাওয়া গেলে সাথে এখানে আপডেট পাওয়া যায় এবং সেটা অন্য ফ্রেমওয়ার্কের সাথে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে খুব দ্রুত ভালনারেবিলিটি গুলো মিটিগেট করা সম্ভব। তারপরে আছে হচ্ছে সাইবার এক্সেস ফ্রেমওয়ার্ক, NCSC, ক্যাপ, গভর্নমেন্ট ব্যাংক ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে গভর্নমেন্ট ইউজ করে থাকে এই ফ্রেমওয়ার্কটা। এখানে গভর্নমেন্ট এবং ব্যাংকিং খাত, আপনারা জানেন যে ব্যাংকিং খাতগুলা কিন্তু ডাটা ক্লাউডে রাখে না। তারা হচ্ছে ইন্টারনালি সবকিছু ইন্টারনেট ইউজ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে কাজ করে থাকে। তো আমরা হচ্ছে এখান থেকে অনেক ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানলাম এবং মেথোডোলজি সম্পর্কে জানলাম। এটার উপরে কিছু কোয়েশ্চেন আমরা যদি দেখি, তাহলে হোয়াট স্টেজ অফ পেনিট্রেশন টেস্টিং ইনভলভস ইউজিং পাবলিকলি অ্যাভেইলেবল ইনফরমেশন। তার মানে আমরা পাবলিকলি ইনফরমেশন কোথা থেকে পাই? সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং থেকে পাই। ইফ ইউ ওয়ান্টেড টু ইউজ এ ফ্রেমওয়ার্ক ফর পেন টেস্টিং টেলিকমিউনিকেশন পেন টেস্টিং এর জন্য আমরা কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করে থাকি? আমরা OSTMM দেখছি, ওপেন সোর্স সিকিউরিটি টেস্টিং মেথোডোলজি ম্যানুয়াল। এটা হচ্ছে আমরা টেলিকমিউনিকেশনের জন্য ইউজ করে থাকি। হোয়াট ফ্রেমওয়ার্ক ফোকাসেস অন টেস্টিং অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আমরা কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করে থাকি? সেটা হচ্ছে OWASP। তো আমরা যদি টাস্ক 4 এ চলে আসি, আমাদের চলে আসে একটা টপিক ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স এবং গ্রে বক্স পেন টেস্টিং। তো ব্ল্যাক বক্স, গ্রে বক্স এবং হোয়াইট বক্স পেন টেস্টিং এটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। সেটা হচ্ছে পেন টেস্টিং এর স্কোপ
স্কোপ কতগুলা হয় সেই স্কোপ সম্পর্কে আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে এই সেকশনে। টার্গেটের উপর আপনার আন্ডারস্ট্যান্ডিং এর উপর নির্ভর করবে লেভেল টেস্টিং কোন ধরনের টেস্টিং আপনি করবেন। স্কোপ এবং পেন টেস্টিং এর যে রুলস গুলো থাকবে সেটার উপর ডিপেন্ড করে আপনি কোন ধরনের নিবেন সেটা হচ্ছে ডিপেন্ড করবে বা কোম্পানি আপনাকে কোন ধরনের দিবে। তা আমরা জেনে নেই যে হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং কি। ব্ল্যাক বক্স টেস্টিং হচ্ছে এখানে কোম্পানি বা সিস্টেম ওনার আপনাকে কোনো ধরনের ইনফরমেশন দিবে না, কোনো ধরনের ইনফরমেশন দিবে না। আপনাকে জাস্ট বলবে এই যে আমার একটা সার্ভার, তুমি এর পেন টেস্ট করে দাও। আপনাকে কোনো ধরনের ইনফরমেশন দিবে না। সেটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। এবং ব্ল্যাক বক্স টেস্টিং হচ্ছে আ মোটামুটি ইজি ধরনের একটা পেনিট্রেশন টেস্টিং। যদিও আপনাকে কোনো ধরনের ইনফরমেশন দিচ্ছে না, তারপরে এটা হচ্ছে ইজি। টেস্টারের কাছে অ্যাপ্লিকেশন বা সার্ভিসের ইন্টারনাল ওয়ার্কিং এর যেকোনো একটা ইনফরমেশন থাকে না, কোনো ইনফরমেশন থাকবে না। টেস্টার একদম রেগুলার ইউজারদের মতো ইন্টারফেস যেমন বাটন ফাংশনালিটি টেস্ট করে থাকে। এখানে হচ্ছে আপনাকে ওএসআই মডেলের যে ৭ টা লেয়ার, সেই ৭ টা লেয়ার প্রত্যেকটা লেয়ারই আপনাকে টেস্ট করতে হবে। তাছাড়া আপনি বুঝতে পারবেন না যে আসলে কি ধরনের এখানে আছে, মানে আপনার সময়টা লাগবে বেশি। প্রোগ্রামিং বা অ্যাপ্লিকেশন লজিকের উপর নলেজ থাকার প্রয়োজন হয় না। এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো কিছু প্রয়োজন হয় না। চ্যালেঞ্জ ইনফরমেশন গ্যাদারিং এবং ইনুমারেশন ফেজে বেশি সময় লাগে। যেটা বলছি ইনুমারেশন ফেজ এবং আ ইনফরমেশন গ্যাদারিং এই ফেজ ২ টা রিকগনাইসেন্স এবং ইনফরমেশন ইনুমারেশন পার্ট এই ২ টা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট পার্ট এবং ব্ল্যাক বক্স পেন টেস্টিং এর ক্ষেত্রে এই ২ টা জিনিসে আপনার কারণ কোনো ধরনের ইনফরমেশন আপনার নাই, ইনফরমেশন গ্যাদার করতে হবে এবং কোনো সার্ভিস সম্পর্কে আপনার আইডিয়া নাই। তাই ইনুমারেশন ফেজটাতে আপনার বেশি সময় দিতে হবে। তারপরে গ্রে বক্স টেস্টিং। গ্রে বক্স টেস্টিং কি? আচ্ছা, গ্রে বক্স এর আগে আমরা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিংটা একটু জেনে আসি, তাহলে গ্রে বক্স বুঝতে আমাদের সুবিধা হবে। হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য আপনার সার্ভারের প্রত্যেকটা ইনফরমেশন, কোন ইউজারের পাসওয়ার্ড কি, কোন ইউজার কি সার্ভিস ইউজ করে প্রত্যেকটা জিনিস আপনাকে বোঝায় দেওয়া হবে এবং আপনাকে একটা লো লেভেলের ইউজার হিসেবে সেখানে টেস্ট করার পারমিশন দেওয়া হবে। তো আপনি একবার চিন্তা করেন আপনার কাছে যখন ইনফরমেশন আছে, সবকিছুর ইনফরমেশন আছে, তো টেস্ট করাটা কিন্তু আপনার তখন সময়টা বেশি লাগবে। ধরেন আপনি ব্যাপারটা হচ্ছে এমন, আপনি একটা এক্সাম হলে আছেন, এক্সাম হলে আপনার প্রশ্ন কমন পড়ছে, তার মানে আপনি ওইটা সম্পর্কে প্রচুর লিখতে পারবেন। আর যখন প্রশ্ন কমন পারতেছে না, তখন কিন্তু আপনি ওইটা সম্পর্কে খুব বেশি লিখতে পারেন না। বানায়ে-টানায় যা হয় সেই ক্ষেত্রে আমরা ২-৩ পাতা পর্যন্ত লিখে কিন্তু আর কন্টিনিউ করতে পারি না। ঠিক এরকম হোয়াইট বক্স টেস্টিং এর ক্ষেত্রেও হয় যে আপনার কাছে ইনফরমেশন সবকিছু জানা, তার মানে আপনি ওখানে প্রত্যেকটা জিনিস ধরে আপনাকে পেন টেস্ট করতে হবে। সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে এবং এটা অনেক কমপ্লেক্স একটা কাজ। তো এখান থেকে দেখি আমরা পয়েন্টগুলা পড়ার চেষ্টা করি। সেখানে হচ্ছে টেস্টারের কাছে অ্যাপ্লিকেশনে পুরোপুরি ইন্টারনাল নলেজ থাকে এবং তারা লো লেভেল কম্পোনেন্টস টেস্ট করে। দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি ডেভেলপার লেভেলের এক্সপার্টাইজ প্রয়োজন হয় এবং অ্যাপ্লিকেশনের লজিক ভ্যালিডেট করার প্রয়োজন পড়ে। অ্যাডভান্টেজ একটা সার্ভিস পুরোপুরি ভ্যালিডেট করা যায় যে হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে আপনি যখন টেস্ট করতেছেন, আপনি জানেন যে এখানে একটা ইউজার আছে, যে ইউজারের নাম মুসাব্বির শিমুল। তার মানে আপনি কিন্তু এটা সম্পর্কে জানেন এবং যখন আপনি এটার অ্যাক্সেস পেলেন তখন আপনি বুঝতে পারলেন, হ্যাঁ, এখানে মোজাম্বির শিমুল ছিল, আমি যে এক্সপ্লয়েট করে ফেলছি। কিন্তু ব্ল্যাক বক্স টেস্টিং এর ক্ষেত্রে সেটা পাওয়া যায় না। তারপরে চ্যালেঞ্জ খুব বেশি সময় লাগবে এবং খুব কমপ্লেক্স একটা টার্ম এটা। তারপরে আসে হচ্ছে গ্রে বক্স টেস্টিং। গ্রে বক্স টেস্টিং হচ্ছে আপনার হোয়াইট বক্স টেস্টিং এবং ব্ল্যাক বক্স টেস্টিং এর মাঝামাঝি অবস্থান করে। তার মানে এখানে আপনাকে কিছু ইনফরমেশন দেওয়া হবে, কিছুটা হোয়াইট বক্সের মতো কাজ করবে, আবার কিছুটা ব্ল্যাক বক্সের মতো কাজ করবে। আপনাকে কিছু ইনফরমেশন দিবে আর কিছু ইনফরমেশন কোম্পানি হাইড করে রাখবে। আপনাকে এখন পেন টেস্ট করতে হবে। তো পেন টেস্টিং এর জন্য এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জনপ্রিয় একটা টেস্টিং মেথড, যেটাতে আপনার জন্য সুবিধা, কোম্পানির জন্য সুবিধা। তো এখান থেকে কিছু কোয়েশ্চেন করা হচ্ছে যে ইউ আর আস্কড টু টেস্ট অ্যান অ্যাপ্লিকেশন বাট ইউ আর নট গিভেন অ্যাক্সেস টু ইটস সোর্স কোড। হোয়াট টেস্টিং প্রসেস ইজ দিস? তার মানে আপনাকে শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে কিন্তু আপনাকে কোনো ধরনের কোড-টোড কোনো কিছুর অ্যাক্সেস দেওয়া হয়নি। তার মানে এটা একটা ব্ল্যাক বক্স টেস্টিং। ইউ আর আস্কড টু টেস্ট এ ওয়েবসাইট অ্যান্ড ইউ আর গিভেন অ্যাক্সেস টু সাম সোর্স কোড। কিছু সোর্স কোড আপনাকে দেওয়া হয়েছে। হোয়াট প্রসেস ইজ দিস? হোয়াইট বক্স টেস্টিং। একমি পেনিট্রেশন টেস্টিং, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা ওয়ার্ক। তো এটা হচ্ছে পুরোপুরি প্র্যাকটিক্যাল এবং এখানে একটা ফ্লাগ আছে। এই ফ্লাগটা আমাদেরকে সাবমিট করতে হবে। তো আমরা হচ্ছে যদি এটাকে প্র্যাকটিক্যালটাকে একটু দেখার চেষ্টা করি যে কিভাবে কাজ করতেছে, তাহলে আমরা এখান থেকে ভিউ সাইটে দিলাম। ভিউ সাইটে দেওয়ার পরে আমরা রুলস অফ এনগেজমেন্ট, দেখেন এখান থেকে রুলস অফ এনগেজমেন্ট আমাকে দেওয়া হয়েছে। পারমিশন গুলো আমি পড়লাম, টেস্ট স্কোপ গুলো আমি পড়লাম এবং রুলস সেট করা দেওয়া আছে, সেই রুলস গুলো আমি এখান থেকে পড়লাম। পড়ার পরে এখান থেকে দেখেন আমার হচ্ছে একটা ইমেইল আসছে। সেই ইমেইলে হচ্ছে আমার এখান থেকে ইমেইলের পেন টেস্টিং এনগেজমেন্ট এর একটা মেইল দিছে। সেই মেইলের মধ্যে আমার পারমিশন, স্কোপ এবং রুলস গুলা সুন্দর মতো সেট করা আছে। তারপর আমি নেক্সট এ চলে গেলাম। নেক্সট এ চলে যাওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে সেই তার সম্পর্কে
ইনফরমেশন গ্যাদারিং স্টেজ। এই ইনফরমেশন গ্যাদারিং এ আমরা LinkedIn থেকে তার সম্পর্কে কিছু ডাটা কালেক্ট করলাম। ডাটা কালেক্ট করার পরে আমি যদি নেক্সট এ চলে যাই, তাহলে এখান থেকে বলতেছে যে the goal of stage set a complete picture of your target penetration tester will try to identify user accounts, machines on the network shares, application etc. তো এখান থেকে আমার হচ্ছে একটা ওয়েব সার্ভারের আইপি পাওয়া গেছে। সেই আইপিটাকে আমরা যদি এখান থেকে আইপি অ্যাড্রেস এবং এখান থেকে পেস্ট করে আমি যদি স্ক্যান টার্গেট দেই, দেখেন এখান থেকে স্ক্যান হচ্ছে, আমার টার্মিনালে স্ক্যান হচ্ছে। প্লাস অ্যাটাকার এই যে দেখেন সুইচে যাচ্ছে, টার্গেটে গেল, আবার টার্গেট থেকে আমাকে অ্যাটাকারের কাছে ডাটা পাঠায় দিল। তারপরে এখান থেকে দেখাইলো যে এটা ওয়েব কিনা, সার্ভিস ভালনারেবল, ওয়েব ইয়েস, তারপরে লগইন নো, কোনো লগইন ইনফরমেশন এখান থেকে পায় নাই। তো আমি যদি এখন নেক্সট এ চলে যাই, এখন হচ্ছে এক্সপ্লয়েট করার চেষ্টা করতেছে। দেখেন এই যে এক্সপ্লয়েট হয়ে গেল। আবার দেখেন এখান থেকে আমার এক্সপ্লয়েট হয়ে গেল। এই অ্যাটাকার মেশিন থেকে টার্গেট মেশিনকে এক্সপ্লয়েট করে ফেললো মেটাপ্রেটার সেশনের মাধ্যমে বা মেটাস্প্লয়েটের মাধ্যমে। আমরা নেক্সট এগুলোর ব্রিফ আলোচনায় আসবো। তারপরে আমরা হচ্ছে পোস্ট এক্সপ্লয়েটেশন, আমরা এখান থেকে লোয়ার প্রিভিলেজ থেকে অ্যাডমিনিস্ট্রেটর লেভেল পর্যন্ত পৌঁছাইছি। এখন আমার পোস্ট এক্সপ্লয়েটেশন, এখন দেখেন পোস্ট এক্সপ্লয়েটেশন শেষে আমরা একটা ফ্ল্যাগ পাইছি। এই ফ্ল্যাগটাই হবে হচ্ছে আমার এখানকার অ্যান্সার। তাহলে এইভাবে পেনিট্রেশন টেস্টিং এর আমার প্রত্যেকটা স্টেজ এখানে দেখানো আছে। কিভাবে পেন টেস্টিং স্টেজ কভার করতে হবে প্রত্যেকটা জিনিস। তো আশা করি এতটুকু পর্যন্তই আজকের ক্লাস। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আপনাদের আবার মনে করিয়ে দেই যে আমাদের প্রিমিয়াম ব্যাচ 2 এর রেজিস্ট্রেশন চলতেছে। প্রিমিয়াম ব্যাচ 2 এর রেজিস্ট্রেশন করার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটের হেল্প নিতে পারেন। আমাদের ওয়েবসাইটে এসে আপনারা অটোমেটেড প্রসেসের মাধ্যমে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। অথবা চাইলে আমাদের ম্যানুয়াল প্রসেস, যেটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আমার ট্রাইহ্যাক মিডিয়ামের রাইট আপস এর মধ্যেও এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন ফর্ম। আপনারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবেন। সেই গ্রুপে জয়েন হয়ে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসাগুলোও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের যদি ফান্ডামেন্টাল কোর্স আপনাদের দেখার প্রয়োজন পড়ে তাহলে এখানে আসবেন। আমাদের যদি আপনাদের সম্পর্কে একটু যাচাই বাছাই করার দরকার পড়ে তাহলে এখানে দেখেন আমাদের ফ্রিতে কোর্স দেওয়া আছে। ফ্রিতে এই ফান্ডামেন্টাল পাথ, এটা করার পরে আপনার যদি মনে হয় যে না ভালো লাগতেছে বা ভালো শেখার উদ্দেশ্যে যাইতে চাই, সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম ব্যাচে লঞ্চ করতে পারেন। আরেকবার মনে করায় দেই যে আমাদের কিন্তু ফ্রি ব্যাচও এভেইলেবল আছে। আপনি চাইলে আমাদের ফ্রি ব্যাচের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে কানেক্টেড থাকতে হবে অবশ্যই। এই ছিল আপনাদের সাথে আজকের ক্লাস। এই ক্লাসের পরে আমরা হচ্ছে নেক্সট আলোচনা করব সেকশন 2 এর প্রিন্সিপালস অফ সিকিউরিটি। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।